ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। তো আমরা পার্ট ওয়ানটি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। এখন আমরা পার্ট টু শুরু করব। তো পার্ট ওয়ানের যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকে পার্ট টুটা শুরু করতে যাচ্ছি। তো যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছো, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্কটি পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, তো পার্ট টুতে আমরা গ্রুপ ডির প্রথম থেকে আমরা শুরু করব, যার মধ্যে প্রথম কোশ্চেন কি বলছে একটু দেখে নিই। 4.1 বলছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায়, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই যে -273-এ আয়তন একেবারে শূন্য হয়ে গিয়েছে, এটা গাণিতিকভাবেই ক্যালকুলেশন করা হয়েছে। নেক্সট বলছে কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয়, এটাও হয়ে যাবে -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে উদাহরণসহ ভরের নিত্যতা সূত্রটি বিবৃতি করো। তো এই যে ব্যাখ্যাটি, এখানে ব্যাখ্যার কথা কিছু বলেনি, তো ভরের নিত্যতা সূত্র এবং উদাহরণ সহযোগে বোঝানো হয়েছে। নেক্সট, আচ্ছা এখানে একটি ম্যাথ রয়েছে, এটা একটু দেখে নেব। 12.25 গ্রাম KClO3 এর বিয়োজনের ফলে যে পরিমাণ O2 পাওয়া যায় তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় H2 কত পরিমাণ Zn এর সঙ্গে লঘু HCl অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে। তো এই অঙ্কটি খুব জটিল অঙ্ক, তো তোমাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে যে 12.25 গ্রাম KClO3 এর বিয়োজনের ফলে যে পরিমাণ O2 পাওয়া যায়, আগে এটা বিয়োজন করি। KClO3 একে বিয়োজন করলে আমরা পেয়ে যাব O2-র কথা বলেছে, তার সঙ্গে আমরা পাবো KCl। এটা ব্যালেন্সটা করে দিই। ওকে, এই হয়ে গেল এটা ব্যালেন্স হয়ে গেল। বলে যে পরিমাণ O2 পাওয়া যায়, এখান থেকে আমরা যে অক্সিজেনটা নির্ণয় করব, মানে O2টা, বলছে তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় H2। তাহলে এই O2-র সঙ্গে O2 এর সঙ্গে কার বিক্রিয়া হবে? H2 এর বিক্রিয়া। এখানে আমরা বিক্রিয়া করলে H2O জল পাবো। তাহলে এখান থেকে যতটা অক্সিজেন পাবো, সেই অক্সিজেনকে বিয়োজন করার জন্য যতটা H2 পাচ্ছি, বলছে H2 কত পরিমাণ Zn এর সঙ্গে HCl অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে। মানে জেড, এইখান থেকে যে H2টা নির্ণয় করছি, কতটা জিঙ্কের সঙ্গে HClকে বিক্রিয়া করলে ওই H2টাকে পাওয়া যাবে। ওকে, তো এখানে আমাদের এই তিনটে বিক্রিয়ার মাধ্যমে অ্যান্সারটিকে নির্ণয় করতে হবে। প্রথমে 3O2 বের করতে হবে, এই 3O2-র সাপেক্ষে H2কে বের করতে হবে। এবার এই H2 এর সাপেক্ষে জিঙ্ককে নির্ণয় করতে হবে। আর এটি আমাদের চেয়েছে যে কত পরিমাণ জিঙ্কের সঙ্গে লঘু HCl অ্যাসিডের বিক্রিয়ায় প্রস্তুত করা যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে এটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো আমরা যে প্রথম বিক্রিয়াটা করেছিলাম K2KClO3 এর সঙ্গে 3O2 প্লাস 2KCl, তো এখানে এই KCl এর কোনো প্রয়োজন নেই। তো এই যে দুজন রয়েছে, বাকি যে দুজন, এদের আণবিক ভর নির্ণয় করব। কে এর আণবিক ভর প্রশ্নেই দেওয়া রয়েছে 39, প্লাস Cl এর 35.5, প্লাস O এর 16, তিনটি ও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম। তাহলে এটা আমরা পাচ্ছি 39 প্লাস 35.5 প্লাস 16 3 48,
তো 2 এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব 122.57। এটার সঙ্গে 2 গুণ করলে আমরা পাচ্ছি 245.14 গ্রাম। এবারে 3O2 এর আণবিক ভর, 3 কে 3 এলো, ও এর আণবিক ভর 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 3 ইন্টু 16 দুগুণে 32, এটা আমরা পাচ্ছি 96 গ্রাম। ওকে, এবারে আমরা যা ক্যালকুলেশন করতে যাচ্ছি যে 245.14 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম O2 পাওয়া যায়। তাহলে আমাদের কতটা KCl এর কথা বলা হয়েছে প্রশ্নের মধ্যে? 12.25। এত KClO3 থেকে কতটা পাওয়া যাবে? 96/245.14 ইন্টু 12.25। ওকে, এদিকের পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, এর নিচের পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, তাই পয়েন্টকে তুলে দিলাম। তো এটা কাটাকাটি করো, একটু ক্যালকুলেশানটা অনেক মোটামুটি বড় হবে। এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব কত? 4.8 গ্রামের মতো, এত গ্রাম O2 পাওয়া যায়। ওকে, এটা ক্যালকুলেশানটা নিজেরা করে নিও। তো বিশেষ একটা ক্যালকুলেশান যাচ্ছে না, আচ্ছা তবুও আমি করে দিচ্ছি। একে ওই 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দিলে 2 4 8, 2 8 16, একে কাটলে 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 5 10, আর বাজে 2 7 14। এটাই, এরপরে আর বিশেষ একটা আর কাটাকাটি বোধহয় সম্ভবত যাবে না। ওকে, তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করে নিও। নেক্সট, তাহলে এত গ্রাম O2 পেয়ে গেলাম। এবারে আমাদের দ্বিতীয় কি বিক্রিয়াটা ছিল, যে O2 প্লাস H2 থেকে আমরা জল পাচ্ছি H2O। তো বিক্রিয়াটিকে ব্যালেন্স করে নিই। এই হয়ে গেল আমাদের ব্যালেন্স। এখন আমরা আণবিক ভর নির্ণয় করব। ও এর আণবিক হয় 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32। এদিকে আমরা H এর আণবিক ভর নির্ণয় করব, H2 এর। H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 2 ইন্টু 1 2 2, আমরা পাচ্ছি 2 দুগুণে 4। তাহলে এখান থেকে আমরা করতে পারি যে কি 32 গ্রাম O2কে বিয়োজন করতে 4 গ্রাম H2 প্রয়োজন। তো আমাদের সেখানে কত গ্রাম অক্সিজেন নির্ণয় হয়েছিল? 4.8 গ্রাম অক্সিজেনকে বিয়োজন করতে 4/32 ইন্টু 4.8। এই পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 নামবে, এটা কাটাকাটি আমরা, তো এটা 4 দিয়ে দিতে পারি, 4, তো 4 8 32 হচ্ছে, এদিকে 8 দিয়ে কাটলে 8 6 48। তাহলে আমরা পাচ্ছি 6/10 মানে 0.6 এত গ্রাম H2 প্রয়োজন। ওকে, এবারে আমাদের 3 নম্বর যে বিক্রিয়াটি ছিল সেটা আমরা দেখব, যে Zn এর সঙ্গে HCl, যেখানে আমরা H2 প্লাস ZnCl2 পাচ্ছি। তো এটা ব্যালেন্স করবার জন্য এই HCl এর সামনে 2 দিয়ে দিলাম, Zn এদিকে হচ্ছে H। ওকে, কমপ্লিট। তাহলে এখানে আমরা জিঙ্কের আণবিক ভর কত হয়ে থাকে? 65 এত গ্রাম। আর H2 এর আণবিক ভর, H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ পাচ্ছি 1 2 2। এখানে আমরা তাহলে লিখতে পারি কি, যে 2 গ্রাম H2 উৎপন্নের জন্য 65 এত গ্রাম জিঙ্ক প্রয়োজন। ওকে, তো আমরা সেখানে কত গ্রাম H2 পেয়েছিলাম? আমরা এখানে পেয়েছিলাম 0.6 গ্রাম। ওকে, তাহলে এখানে করব 0.6 গ্রাম
H2 উৎপন্নের জন্য 65/2 ইন্টু 0.6, এদিকের পয়েন্ট উঠে গেলে শূন্য হবে, 2 দিয়ে দিলে 2 3 6, 65, একে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 5 3 15, 5 হাতে থাকলে 1 6 18 19, আর নিচে যেহেতু একটা শূন্য রয়েছে উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিকটা দিয়ে দিলাম, এত গ্রাম জিঙ্ক প্রয়োজন। এটি হচ্ছে আমাদের, আচ্ছা 1 মিনিট, আচ্ছা এখানে 19 হবে, ওকে 19, এত গ্রাম Zn প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে একটু দেখে নেব। আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত হয়ে থাকে? এটা হবে 0। নেক্সট বলছে 10 তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট ও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? এখানে একটু টাইপিংটা ভুল রয়েছে। ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? তো আমাদের এখানে আলফা এফ মানে ফারেনহাইটে চাইছে, যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন, ওকে। তো আমাদের দেওয়া আছে কোন মানটি? আলফা সি মানে ডিগ্রি সেলসিয়াসে, এটার মান কত? 17 ইন্টু 10⁻⁻6, ওকে। এবারে এই ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি হয়ে থাকে সেই সম্পর্কটি আমরা লিখে নেব, যে ফারেনহাইট সমান হয়ে থাকে 5/9 সেলসিয়াস, ওকে। এবারে এই আলফা সেলসিয়াসের কাছে আমরা মানটা পুট করব, এত ইন্টু আলফা সেলসিয়াসের মান 17 ইন্টু 10⁻⁻6, ওকে। তো এই 17 5 85/9 ইন্টু 10⁻⁻6, 85কে 9 দিয়ে ভাগ করলে 85কে 9 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 9.44 করে চলে যাচ্ছে, তো 4/5 আমরা করতে পারি, এত ইন্টু 10⁻⁻6 এত ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে পদার্থের তাপীয় রোধ বলতে কি বোঝায়? এই যে তাপীয় রোধ কাকে বলে দেওয়া হয়েছে, তার সঙ্গে সিজিএস এসআই একক এবং মাত্রা সব কিছুই দেওয়া হয়েছে। নেক্সট বলছে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না, শুধুমাত্র তাপমাত্রার এককের ওপর নির্ভর করে। এই অ্যান্সারটি এই যে এখানে দেওয়া হলো। নেক্সট পরবর্তী বলছে ন্যূনতম চ্যুতিকোণ বলতে কি বোঝায়? এই যে ন্যূনতম চ্যুতিকোণ কি দেওয়া হলো। নেক্সট প্রিজম দ্বারা আলোকরশ্মির ন্যূনতম চ্যুতির শর্তটি লেখো। ওর অ্যান্সারও এই যে এখানে তুলে ধরেছি। নেক্সট ওরই সঙ্গে আরও কিছু বলছে যে একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে রেখে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বটির বিবর্ধন 3 এবং বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 12 সেন্টিমিটার হলে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। তো এই কোশ্চেনটি এখন জিজ্ঞাসা চিহ্ন মানে ছেড়ে যাচ্ছি, পরে তোমরা এখানে একটা পরবর্তীতে এই মানে ম্যাথটি করে তোমাদের এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, না হলে কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে তোমরা এই ম্যাথটির ক্লাসটি পেয়ে যাবে, ওকে। তো এখন মোটামুটি এই মুহূর্তের জন্য এই ম্যাথটি স্কিপ করে যাচ্ছি। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, দিনের বেলায় চাঁদকে সম্পূর্ণ সাদা দেখায় কিন্তু সূর্যাস্তের পর হলদেটে দেখানোর কারণ কি? এখানে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট বলছে দৃশ্যমান আলোর তরঙ্গের দৈর্ঘ্যের পাল্লা কত? প্রায় এটা 4000 অ্যামস্ট্রং থেকে 8000-এর মতো হয়ে থাকে, ওকে। 4000 অ্যামস্ট্রং থেকে 8000 অ্যামস্ট্রং পর্যন্ত হয়। নেক্সট বলছে দেখাও যে লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো এই যে অ্যান্সারটি দিয়েছি এখানে। পরবর্তী কোশ্চেন বলছে কোনো তড়িৎ কোষের নষ্ট ভোল্ট বলতে কি বোঝায়? এই যে নষ্ট ভোল্ট কাকে বলে। তারপরে বলছে শর্ট সার্কিট কি, এটা নেক্সট পেজে রয়েছে। শর্ট সার্কিট
বা হস্রপদ বলা হয়ে থাকে। নেক্সট বলছে 3 পিন প্লাগের পিন তিনটির মাথার দিকে লম্বালম্বি চেরা থাকে কেন? এই যে লম্বালম্বি চেরা থাকার কারণ। তারপরে বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে বা পদ্ধতি অনুযায়ী আর্থ তারের রং কী হয়ে থাকে? এটি হবে সবুজ বা হলুদ হয়। ওকে, নেক্সট বলছে একটি উদাহরণের সাহায্যে দেখাও যে তেজস্ক্রিয়তা কোনো নির্দিষ্ট মৌলের বৈশিষ্ট্য নয়, বরং কোনো মৌলের নির্দিষ্ট আইসোটোপের বৈশিষ্ট্য। এই যে আইসোটোপের বৈশিষ্ট্য রয়েছে। নেক্সট বলছে নিউক্লিয়াস রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে লিখে নিই, নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। নেক্সট পরবর্তী বলছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 16 এর প্রথম তিনটি মৌল ও এস ও এসি এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজাও। তো পারমাণবিক ব্যাসাক্রমে নিম্নক্রমে হয়ে যাবে যে এসি এস ও। নেক্সট বলছে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। এটি হয়ে যাবে এস ই এস এবং ও। নেক্সট বলছে আয়নাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও। এটি হবে ও এস এসি। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে বলছে এ বি সি তিনটির মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক Z-1 Z+1 বি তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল। তাহলে আমরা এ বি সি এই তিনটে লিখে দিলাম। এর ক্রমাঙ্ক কি বলছে? Z-1, এদিকের ক্রমাঙ্ক Z, এদিকের হচ্ছে Z+1। বি যেহেতু তৃতীয় শ্রেণীর নিষ্ক্রিয় মৌল, আমরা এখানে লিখতে পারি যে নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে 18। তাহলে ওই বি যেহেতু নিষ্ক্রিয় মৌল, বি এর ক্রমাঙ্ক কত বলছে? জেড। তাহলে জেড সমান আমরা বলতে পারি 18। এখানে লিখে দেব যে অর্থাৎ জেড সমান 18। তাহলে আমরা এ কত পাচ্ছি? এ 18-1 অর্থাৎ এ এর ক্রমাঙ্ক হচ্ছে 17। তাহলে বি এর ক্রমাঙ্ক হয়ে যাচ্ছে 18 এবং সি এর ক্রমাঙ্ক 17-র সঙ্গে 17 বলছে 18-র সঙ্গে 1 যোগ করো, তাহলে এটা হচ্ছে 19। ওকে, এবারে বলছে কি এদের ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8 7। এদিকের ইলেকট্রন বিন্যাস 2 8 8। নেক্সট এদিকের ইলেকট্রন বিন্যাস 2 8 8 এবং 1। ওকে, এবারে বলছে এদের পর্যায় সারণীতে অবস্থান কি কি? অবস্থানের মধ্যে কোন শ্রেণীতে অবস্থান করে এবং কোন পর্যায়ে অবস্থান করে। তো শ্রেণী হয়ে যাবে 17, পর্যায় হয়ে যাবে 3। এদিকে বি মৌলটির শ্রেণী হবে 18, পর্যায় হচ্ছে 3। সি মৌলটির শ্রেণী 18, পর্যায় 4। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণের জন্য এসি ব্যবহার করা যাবে না কেন? এই যে এসি বা কোনটি ব্যবহার করা যায় এবং কেন ব্যবহার করা যায় সেটি দেয়া হয়েছে। নেক্সট বলছে প্রসম তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলির নাম। তো যৌগগুলির নাম হয়ে যাবে Al, Cl3 এবং BF3। এছাড়াও রয়েছে CH3, COCl, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, ইত্যাদি দিতে পারি। নেক্সট বলছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলফথেলিন যোগ করলে কি হবে? সাদা জামায় এই মিশ্রণটি ঢেলে দিলে তাৎক্ষণিক এবং
কিছু সময় পরে পর্যবেক্ষণ কি হবে এবং কেন? ওই অ্যান্সারটি এখানে এই যে তুলে ধরা হলো, দেখে নিও। নেক্সট পরে বলছে অথবাতে H2S দ্রবীভূত জল দীর্ঘক্ষণ বায়ুতে রাখলে ঘোলাটে হয়ে যায় কেন? তার সঙ্গে বলছে নাইট্রোলিমের ব্যবহার লেখো। এই যে ঘোলাটে হয়ে যায় কেন, নাইট্রোলিমের ব্যবহারটা লিখে দিচ্ছি, একটু দেখে নেবে। এখানে লিখতে পারি নাইট্রোলিমের ব্যবহার সার হিসাবে ব্যবহার হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ABC বিক্রিয়ক তিনটিকে শনাক্ত করো। CH3CH2OH, এখান থেকে H2C দ্বিবন্ধন CH2 তৈরি হয়েছে। এখানে গাঢ় H2SO4 দিতে হবে, যাকে 170 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তো নেক্সট ওই H2C দ্বিবন্ধন CH2 থেকে H3C এক বন্ধন CH3 তৈরির জন্য Ni অনুঘটক 200 ডিগ্রি সেলসিয়াস এবং তার সঙ্গে H2 প্রয়োজন, এবং এখান থেকে এই CH3CH2Cl এর জন্য Cl2, এটা Cl2 এবং Hμ মানে সূর্যালোকের প্রয়োজন হয়ে থাকে। আজকে আমাদের মধ্যে যে টপিকগুলো ছিল সবগুলো আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো আমরা যে পার্ট 1 এবং পার্ট 2 যে পিডিএফটা পেলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে পারো। প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে। তো টেলিগ্রাম গ্রুপটি এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে নিচে রয়েছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে রাখছি।